ওকে, সো আমরা অলমোস্ট কতজন, প্রায় 1100 জনের মতো। হ্যাঁ, উই ক্যান স্টার্ট নাও। সো আমাদের সাথে আজকে ব্রিটিশ কাউন্সিলের বদরুদ্দোজা ভাই আছেন। উনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। মূলত ভাইকে রিকোয়েস্ট করেই আমরা আজকের এই সুযোগটা নিছি। সো আপনাদের যার যত কোশ্চেন্স আছে ইউটিউবে কমেন্ট সেকশনে বলবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর আমরাও কিছু কোশ্চেন্স কালেক্ট করছি অলরেডি, সো আমরা ওইগুলো অ্যাড্রেস করব। আমি দোজা ভাইকে আহ, আমন্ত্রণ জানাচ্ছি। দোজা ভাই, হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, আমি আমি একটু বলে নিই, ইউটিউবে যারা আছেন 1200 মতো। সো আমরা হলাম ক্লাসের লাস্টে একটা ছোট লাইক প্রমোশনাল কিছু আছে, আমি শেয়ার করবো। হ্যাঁ, So, আপনি আইএলটিএস রেজিস্ট্রেশন হয়তো একটা চার্টার পাবেন, এখন একটু না বলি। আর দোজা ভাইয়ের কাছে আমাদের কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন আনসার আপনারাও মানে আইএলটিএস নিয়ে যত কিছু আছে জানার আস্ক করবেন। আমার কাছে কিছু কোশ্চেন রেডি করা আছে, আমি ওইগুলো লাইক আমরা আস্ক করবো ভাইয়াকে। সো তার আগে ফায়ার থেকে আইএলটিএস জিনিসটা কি, হ্যাঁ, এটা নিয়ে ওভারঅল একটা আইডিয়া নিব। সো দুজা ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাশেদ ভাই, এন্ড থ্যাংক ইউ যারা এখন অনলাইনে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করছি, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পেলে একটু বলে। ইয়া, দেখা যাচ্ছে ভাই, সব ওকে। ওকে, সো আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অনেকে হয়তো ইনফরমেশন গুলো অলরেডি জানেন, তারপরেও শো করছি। যদি নতুন কেউ থেকে থাকেন তাদের জন্য সুবিধা হবে, খুব বেশি সময় নিব না। আমরা সবাই জানি আইএলটিএস কি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এবং আইএলটিএস তিনটা অর্গানাইজেশন একসাথে জয়েন্টলি ওন করে। আহ, এবং ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ডেলিভারি পার্টনার, অ্যান্ড ক্যামব্রিজ ইংলিশ আইএলটিএস এর টেস্ট প্রিপারেশন, ডেভেলপমেন্ট, রিসার্চ, অ্যানালাইসিস সবকিছু করে থাকে। অ্যান্ড দেন আমরা আহ, কেন আইএলটিএস টেস্টটাকে নেই, আপনারা অলরেডি জানেন যে আইএলটিএস কি করে। আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিকে অ্যাসেস করে, যারা আমরা বাইরে পড়তে যাই অথবা আমরা বিভিন্ন কান্ট্রিতে মাইগ্রেট হতে চাই। আহ, যেহেতু ইংলিশ কমিউনিকেশনের একটা অন্যতম মাধ্যম, সো এ কারণে আইএলটিএস দিয়ে আমাদেরকে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে হলে প্রুভ করতে হয় যে আমরা আসলে প্রফিশিয়েন্ট ইংলিশে কথা বলার জন্য, লেখার জন্য, পড়ার জন্য। অ্যান্ড আমরা এটাও জানি যে আইএলটিএস এ আমাদের একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটো মডিউলে টেস্ট হয়। একাডেমিক কারা দিচ্ছে? যারা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি আমরা। এবং এটা কি অ্যাসেস করে? অ্যাবিলিটি টু স্টাডি, যে আমরা আসলেই যে ইউনিভার্সিটিতে যাচ্ছি সেখানে গিয়ে আমরা ঠিক মতো আমাদের যে কোর্স আছে, আমাদের যে রিসার্চ গুলো আছে, সেগুলো আমরা কমপ্লিট করতে পারছি কিনা সেই অ্যাবিলিটিটা যাচাইয়ের জন্য। অ্যান্ড ইমিগ্রেশনের জন্য অথবা যে কোনো ওয়ার্ক পারপাসে আমরা যখন যাই তখন জেনারেল ট্রেনিংটাকে আমরা নিয়ে থাকি। এবং এটা আমাদের সার্ভাইভাল স্কিল এবং ওয়ার্ক কনটেক্সটে আমরা যেসব ইংলিশ ব্যবহার করি সেগুলোকে অ্যাসেস করে। দুজা ভাই, আমি একটু জাম্প ইন করতে চাই, সেটা হলো শিওর, শিওর। আমাদের সাউন্ডটা মনে হয় একটু কম পাচ্ছে ইউটিউবে। হ্যাঁ, সো আপনার সাইড থেকে যদি কিছু করা যায়। এখন ঠিক আছে? একটু বেটার, হ্যাঁ, একটু বেটার। ওকে। জি, ওকে, ইউ ক্যান কন্টিনিউ। অ্যান্ড আমরা সবাই জানি যে আইএলটিএস এর 1 to 9 ব্যান্ড স্কেলে আমরা যে এক্সামটা দিই সেটাকে যাচাই করা হয়। এবং এটা একটা হোল হতে পারে ব্যান্ডটা, লাইক 6, 7, অথবা এটা হোল অ্যান্ড হাফ হতে পারে, যেমন 8.5, 6.5, 7.5। সো আমরা এই ডিটেল গুলো আপনারা আরো জানতে পারবেন ব্যান্ড ডেসক্রিপ্টর দেখলে। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে যাচ্ছি। অ্যান্ড দেন টেস্ট ফরম্যাটে আমরা জানি লিসনিং,
স্পিকিং, এটা মোটামুটি সেম আমাদের একাডেমিক জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে। অ্যান্ড শুধুমাত্র রিডিং অ্যান্ড রাইটিং পার্টে আমাদের কিছু ডিফারেন্সেস আছে, চেঞ্জেস আছে। সেই জিনিসগুলো এখানে আছে টেস্ট ফরম্যাটে। আমি খুব ডিপে যাব না, যেহেতু আমাদের মেইন আমরা কোশ্চেন আনসার নিয়ে কাজ করব, সে কারণে। সো লিসনিং পার্ট, লিসনিংটা হাউ ইট ওয়ার্কস, কিভাবে হয় আমাদের, আমরা জানি 4টা সেকশন থাকে, 40 কোশ্চেন্স। প্রতিটা কোশ্চেনই 1 মার্ক করে থাকে, 30 মিনিটসে কমপ্লিট করতে হয়, এবং লিসনিং এর শেষে আমরা 10 মিনিটস ট্রান্সফার টাইম পেয়ে থাকি। আম, আমরা প্রথমেই কোশ্চেন পেপারে আনসার গুলোকে লিখি অ্যান্ড দেন এটা আনসার শিটে ট্রান্সফার করি, এবং রেকর্ডিংটা একবারই প্লে হয়। সো অ্যান্ড রেকর্ডিং এক্সটেন্ড থাকতে পারে, যেটা আমরা আমাদের লিসনিং প্র্যাকটিস করতে করতে আমরা এক্সেন্টটাকে রপ্ত করতে পারি। অ্যান্ড লিসনিং টেস্টের সময় আমরা অনলি পেন্সিল ইউজ করি, পেন আমরা ইউজ করি না। অ্যান্ড এখানে কিছু ছোট টিপস আছে আপনাদের জন্য, যে লিসনিং এ আমরা যদি ভালো করতে চাই তাহলে কোন বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আম, প্রথমেই যেটা, টাইম খুবই কনসিয়াস হতে হবে আমাদেরকে। রেকর্ডিং যখন আমরা শুনছি, আমরা কিওয়ার্ডস গুলোকে হাইলাইট করতে পারি। আমরা এখানে বলা হচ্ছে আনসারস অফ দ্য কোয়েশ্চেন্স অ্যাপিয়ার ইন অর্ডার। সো আমরা যখন লিসনিংটা শুনছি তখন আমরা আনসার গুলো অর্ডারলি পেয়ে যাব, সেটা আমরা একটা টিপস হতে পারে। আমাদেরকে অ্যাটেনশন থাকতে হবে ওয়ার্ড লিমিটস এর উপরে, বিকজ কিছু কিছু জায়গায় লেখাই থাকবে যে 1 ওয়ার্ডস 2 ওয়ার্ডস, এর বেশি আমরা লিখতে পারবো না। তো সেই বিষয়গুলো অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। টাইম গিভেন টু রিড কোয়েশ্চেন্স, রাইট ডাউন, চেক আনসার্স। সো লিসনিং এর যে পার্ট গুলো আছে শুরুতে এবং লিসনিং শেষে কিছু সময় দেওয়া হয় কোয়েশ্চেন পড়ার জন্য, বা যে আনসার গুলো লিখেছি সেগুলো বোঝার জন্য। সো সেটা আমরা কেয়ারফুলি ইউজ করব। গেস ইফ ইউ ডু নট নো দ্য আনসার, যদি আমরা কোনো আনসার না পারি তাহলে আমরা সেটাকে গেস করতে পারি, কারণ ব্ল্যাঙ্ক আনসার উইল নট রিসিভ আ মার্ক। সো বেটার গেস করে হলেও আমরা কিছু লিখতে পারি। স্টে ফোকাসড, ডোন্ট প্যানিক। সো হতেই পারে যদি আমরা কোনো একটা পার্টে একটা কোশ্চেন মিস করে ফেলি, আমরা যেন প্যানিকড না হয়ে যাই। আমরা খুবই স্ট্রং থাকবো, ফোকাস থাকবো, যাতে করে নেক্সট সেকশন গুলোতে আমরা পার্ট গুলোতে ভালো করতে পারি। এবং লিসনিং এর ক্ষেত্রে স্পেলিং কাউন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের লিসনিং এর স্পেলিং যেন মিস্টেক না হয়। জি অ্যান্ড ভাই, দেন আমি সরি, শিওর, আমি একটু শিওর। ইন্টারাপ্ট করতেছি। সো এই এই পেজটা অনেকে হয়তো একটু লাইটলি নিচ্ছে যে ও এগুলা তো উই নো দিস, হ্যাঁ, বাট আমার মনে হয় স্পেশালি নিচের, হ্যাঁ, বাম পাশে যেটা স্টে ফোকাসড, আমি এখানে ভাই একটা ছোট্ট কমেন্ট অ্যাড করতে চাই। হ্যাঁ, জি সো জি শিওর। আমাদের আমাদের কি হয়, ধরেন লিসনিং এর পার্ট ওয়ান লাইক সবাই ভালো করে, সো এইভাবে কেউ হয়তো চিন্তা করে না, বাট এই প্রবলেমটা স্টুডেন্টরা অনেক ফেস করে, যেটা আমি পরে পরে আর কি জানতে পারি এক্সাম দেওয়ার পরে। সেটা হলো পার্ট ওয়ানে আমি 10-এ 10 পাই, হ্যাঁ, সো এক্সাম হলে সামহাউ একটু ফোকাসটা অন্যদিকে ডিস্ট্রাক্ট হয়েছে আর কিছু একটা হয়েছে, হ্যাঁ, সো ধরেন একটা কিংবা দুইটা কোশ্চেন ভুল হয়ে গেছে কিংবা আমি মিস করছি, আই নো আমি মিস করলে আমি বুঝবো, হ্যাঁ, সো কি হয়, আমি পার্ট ওয়ানে মিস করছি, আল্লাহ আমি 10-এ 10 পাইতাম, এখন 8 পাবো 9 পাবো। এই জিনিসটা মাথাতে এমন ভাবে হিট করে সাইকোলজিক্যালি, সেকশন 2 তে ম্যাপ যেটা ইজি আমি পারি, আমি ম্যাপে ঝামেলা করে দিই, হ্যাঁ, বিকজ ওই যে 10-এ 10 রাইট। পাবো না পাবো কিনা, হ্যাঁ, সেই প্যানিকটা ভাই এত বাজেভাবে স্কোরকে ইফেক্ট করে, লাইক এফেক্ট করে। ধরেন এরপরে কি হয়, সেকশন 3 একটু টাফ না, সো আমি এরকম চিন্তা করতে করতে লাগে আগের সেকশনে খারাপ করছে, সো সেকশন 3 তে আরো খারাপ করে, ইভেন সেকশন 4 এ অনেক বড় কনসেন্ট্রেশন রাখা লাগে, এই জায়গাটাতে আইসা ধরাটা খায়। সো সেকশন 4এও আগে 10-এ 10 থাকলে এখানে 6-7 পাইয়া বসে থাকে। সো ওভারঅল লিসেনিং স্কোরটা আর 8-9 থাকে না, কিংবা আরো কম, কিন্তু এটা এটা লাইক ইজি। ইভেন একবার টপ স্কোর করাটা লিসেনিং এর সব থেকে সোজা।
আপনি যদি ফোকাসটা রাখেন এবং ফোকাস চলে গেলেও আপনি যদি প্যানিক না হন। সো ভাই আপনার এই স্লাইডে লাইক এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে হুম, সাইকোলজিক্যাল পয়েন্ট থেকে, কারণ আমি একটু অ্যাড করলাম। ইভেন লিসেনিং খারাপ হলে পরে দেখা গেছে রিডিং এ মন খারাপ থাকে, রিডিং উল্টা right, পাল্টা মাথা কাজ করে, ইভেন শেষে রাইটিং এ আমরা আসলে ওই টাস্ক অ্যাচিভমেন্ট যেটা, এইটার হুম, ফোকাসটা আমরা হারাই ফেলি। বিকজ right. আমরা স্কুল কলেজে যেমন লিখি ওইখানে ওইভাবে লেখা শুরু করে দিই, সো ওভারঅল স্কোরটা ক্ষতিগ্রস্ত হয় ভাই, হুম, এটাই। right. থ্যাংক ইউ রাশিদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সো আমরা মুভিং ফরওয়ার্ড, আমরা একটু রিডিং এ কি হয় দেখে নিচ্ছি। রিডিং এ 40 কোয়েশ্চেন্স, 1 মার্ক পার কোয়েশ্চেন। আমরা জানি টোটাল 40, 60 মিনিটস এবং নো ট্রান্সফার টাইম। এখানে এটা একটু খেয়াল রাখতে হবে, আমরা লিসনিং এ 10 মিনিটস ট্রান্সফার টাইম পাচ্ছি, কিন্তু সরি, রিডিং, ইয়েস। সো রিডিং এ কিন্তু আমরা এক্সট্রা টাইমটা পাচ্ছি না। সো আমরা যখন যে কোয়েশ্চেনটা পড়ছি আমরা কিন্তু ইনস্ট্যান্ট আমার আনসার ট্রান্সফার করে ফেলতে হবে। এটা আমি আমার আমি অনেক সময় এক্সাম হলে সুপারভাইজার হিসেবে কাজ করেছি। জি জি তখন আমি যেটা দেখেছি যে আমরা ইনভিজিলেটর যারা এক্সাম হলে থাকে তারা গিয়ে কিন্তু বারবার ক্যান্ডিডেটকে আমরা অ্যাওয়ার করি যে আপনি প্লিজ স্টার্ট ট্রান্সফারিং ইওর আনসার্স। সো অনেকে এটা জমিয়ে রাখে, মনে করে যে আমি শেষে গিয়ে ট্রান্সফার করব, এবং শেষে গিয়ে কিন্তু অনেকেই মিস করে ফেলে। তো আমি রিকোয়েস্ট করবো যে রিডিং এর ক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট ট্রান্সফার করে ফেলবেন, আপনারা শেষের জন্য ওয়েট করবেন না, এটা টাইম সেভ করবে আপনাদের। And the text and question papers appear in question booklets. আমরা জানি কোয়েশ্চেন বুকলেটেই টেক্সট গুলো থাকছে। আনসার মাস্ট বি অন দ্য কোয়েশ্চেন বুকলেট, ইয়েস। আনসার মাস্ট বি অন দ্য আনসার শিট। সো আনসার আমরা অবশ্যই কোয়েশ্চেন বুকলেটে যেগুলো মার্ক করছি সেগুলো আনসার শিটে আমরা ট্রান্সফার করছি। নাম্বার অফ কোয়েশ্চেন্স পার প্যাসেজ মে ভ্যারি, হ্যাঁ এটা কোয়েশ্চেন ভ্যারি করতে পারে প্যাসেজ টু প্যাসেজ। প্যাসেজেস মে অলসো কন্টেইন ডায়াগ্রামস, গ্রাফস, ইলাস্ট্রেশনস। আমরা জানি যে বিভিন্ন রকম ডায়াগ্রাম আসতে পারে, গ্রাফস আসতে পারে। অথেন্টিক টেক্সট টেকেন ফ্রম ম্যাগাজিনস, জার্নালস, বুকস। সো এখানে ম্যাগাজিনস, জার্নাল, বুকস, নিউজ পেপার্স লেখা আছে। আমার মনে হয় আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে রিডিং এর যে সেকশন গুলো কোথা থেকে আসে এবং আপনাদেরকে কি কি পড়তে হবে রিডিং এ এক্সেল করতে হলে, ভালো করতে হলে। এন্ড রিডিং এর ক্ষেত্রেও আমরা শুধুমাত্র পেন্সিল ইউজ করব, পেন ইউজ করব না। একটু আমরা যদি টিপস গুলো দেখি, look at the text quickly to get a general feel for the content. So খুব বেশি আমরা সময় নিব না পড়ার সময়। ডোন্ট রিড দ্য এন্টায়ার টেক্সট, কেয়ারফুলি স্কিম অ্যান্ড স্ক্যান। তো যখন আমরা রিডিং সেকশনে থাকছি আমরা কিন্তু স্ক্যান করব, স্কিম করব, আমরা বেশি টাইম স্পেন্ড করব না। বি প্রিপেয়ার্ড ফর আ ভ্যারাইটি অফ কোয়েশ্চেন টাইপস। তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রকম কোয়েশ্চেন টাইপ বোঝার জন্য, জানার জন্য। টেক নোট অফ দ্য টপিক, দ্য মেইন আইডিয়া, আর্গুমেন্ট and its development. Make sure your answers are in the correct spaces of the answer sheet. So অনেক সময় কি হয় যে তাড়াহুড়া করে আমরা যখন আনসার ট্রান্সফার করতে যাই তখন ভুল করে হয়তো আহ, 1 নম্বরে আনসার না লিখে আমরা 2 নম্বরে বা 3 নম্বরে ভুলে লিখে ফেলতে পারি। তো এটা কিন্তু খুবই আহ, মানে ছোট হলেও মানে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। On our to answer 40 questions on 3 text, approx 20 minutes per text. So এখানে একটা জেনারেল আইডিয়া দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে আপনি যদি 3টা প্যাসেজ থাকে, পার প্যাসেজে কতটুকু টাইম স্পেন্ড করব। আমরা যদি প্রথম 1টা 2টো প্যাসেজে বেশি টাইম স্পেন্ড করে ফেলি তাহলে কিন্তু থার্ড প্যাসেজে গিয়ে বেশি সময় পাবেন না এবং 40 কোয়েশ্চেন আনসার করতে পারবেন না। অ্যান্ড নো টাইম টু ট্রান্সফার আনসার্স, যেটা আমরা এর আগেই বলেছি, যেহেতু কোনো টাইম পাচ্ছেন না এক্সট্রা, সো আপনারা টাইমটাকে মেনটেন করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। রাশিদ ভাই কিছু অ্যাড করতে চান রিডিং পার্টে? ইয়াপ, অ্যাগেন আমি আপনার পয়েন্ট গুলাতে হারাই যেতেছি, লাইক কোনো কিছু বলা যায়, হ্যাঁ। সো আমি আমি জাস্ট অল্প একটু ছোট একটা জিনিস, সেটা হলো
নো টাইম টু ট্রান্সফার আনসার। হ্যাঁ, এখন একটা একটা কনসেপ্ট কি থাকে যে ও আচ্ছা 60 মিনিট 40টা কোশ্চেন, তাহলে ভাগ দিলে কত, লাইক এক কোশ্চেনে 1.5 মিনিট। নো, অ্যাকচুয়ালি আমার 60 মিনিট না, আমাকে আনসার ট্রান্সফার করতে হবে। সো লাইক ওএমআর বলি আমরা নর্মালি স্কুল কলেজে। সো হ্যাঁ। ওখানে ট্রান্সফার করতে 4-5 মিনিট চলে যায়। 5 মিনিট গেলে আমার কিন্তু 55। সো যদি 55 মিনিট হয়, এখন কিন্তু কমে গেছে, 40টা কোশ্চেন 55 মিনিট, এখন কিন্তু আমার দেয়ার নাই। So, আমরা একটা মেন্টালি সেট আপ থাকে যে 1.5 মিনিট, ওই যে 60 আর 40কে আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারি, হ্যাঁ, এক হুম, হুম, ঘন্টায় 40টা কোশ্চেন, বাট অ্যাকচুয়ালি আমার 55 মিনিট। তো এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকে এক্সাম হলে যাওয়ার আগে করে না। হুম, হুম, এটা কিন্তু ছোট্ট সাটল জিনিস, বাট ভেরি ইম্পর্টেন্ট। হুম, হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা বললেন ভাই, ওই আনসার ট্রান্সফার করতে গিয়ে একের জায়গায় লাইক একের আনসারটা 2 এর মধ্যে লিখে ফেলে, কিংবা মাঝখানে মিডলে এই ঝামেলাটা হয়, হুম, 18-19, তো আমি লাইক ভুলে আরেক জায়গায় লিখে ফেলছি। এখন লিখে ফেললে এখানে কিন্তু জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, রাইট। লেখা না যায়, তাহলে কিন্তু মার্ক এটা আমি মোটামুটি শিওর পাবো না। সো এটা অলওয়েজ বেটার, আমি যদি কোনো একটা কোশ্চেন কনফার্ম হয়ে যে এটা আনসার দিব, লিখে ফেলি। আমি নর্মালি পে অ্যাজ ইউ গো আছে না, যত লাইক ওই যে জিপি ইন্টারনেট যেরকম, যত ইউজ করবেন তত যাবে। আমি কোশ্চেন শেষ করছি, এটা আনসার আমি ট্রান্সফার করে ফেলছি, দ্যাটস ইট। কারণ লাস্টে জমা রাখলে ওই যে আপনারা ইনভিজিলেটর লাইক অনেকে রিকোয়েস্ট করেন, এই আপনি তো এখন আনসার লাইক আনসার ট্রান্সফার করতেছেন না কেন, এটা হুম, কিন্তু পরে প্রবলেম হয়ে দাঁড়ায়, স্পেশালি অনেকে স্পেলিং ভুল করে, তারপরে রাইট। অনেক কিছুই। হ্যাঁ, সো ইয়া ভাই, এখানে দ্যাটস ইট। আপনি আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে হ্যান্ড রাইটিংটা কিন্তু ক্লিয়ার হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ইয়েস। আমরা যখন, স্পেশালি আপনারা যখন উপরে আপনার ক্যান্ডিডেট ইনফরমেশন দেখছেন, ক্যান্ডিডেট নাম্বার, টেস্ট ডেট, আপনার নাম, সেন্টার নাম্বার, এগুলো ইনভিজিলেটর বলে দেয় সেন্টার নাম্বার। তারপরে আমরা হয়তো টেনশনে থাকি, অনেক সময় আমরা লিখি না বা ভুলে যাই। তো ওই ইনফরমেশন গুলো খুবই জরুরি। ইভেন আপনি যখন ট্রান্সফার করছেন আনসার, আপনার যে ওয়ার্ডটা লিখলেন সেটা যেন ক্লিয়ার হয়, বিকজ এক্সামিনার যখন অ্যাসেস করবে পড়বে, তার জন্য বুঝতে যেন ইজি হয়। তো এটাই খুবই আমি জরুরি। ভাই আর একটা জিনিস অ্যাড করতে চাই, যদিও এখানে কিন্তু কেউই এক্সাম দেয় নাই, সো দ্যাটস ওয়াই আর কি একটু ছোট আচ্ছা। ছোট জিনিসগুলা, হুম, যেমন আনসার লেখার সময়, হ্যাঁ, তো ধরেন এখানে ইউটিউব অলরেডি কোশ্চেন্স আসতেছে লাইক ভাইয়া সব বড় হাতে লিখবো কিনা এই সেই। So, আমার মনে হয় আপনি ট্রান্সফার করার সময় সব ক্যাপিটাল ইউজ করেন, এটা এটা অলওয়েজ আপনি সেফ। কারণ আমি একটা এক্সাম্পল দেই, ধরেন অনেকে এস আর আর কিংবা এন একসাথে লেখে, হ্যাঁ। সো হুম, আমি যদি এরকম লিখি, হ্যাঁ, সো ইটস লাইক সান, রান, কিংবা নান, রুটিন নান, হ্যাঁ, একটু রাইট, কনফিউজড না ভাই, রাইট, লাইক রাইট। সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনি এটাকে উল্টা উল্টা পড়তে পারি, মানে হুম, হুম, সান নাকি, যদি সান পরে লাইট হয় তাহলে আমি এটাকে সান পড়বো, কিন্তু রাইট। এটা যদি রান স্লোলি হয় আমি এটাকে হয়তো রান পড়বো। সো এটা এক্সামিনার তো জানেন আপনি কোনটা লিখতেছেন, সো মেবি মাঝে মধ্যে এটাও মানে এরকম এরকম প্রবলেম হতে পারে, তাই না? হতে পারে, হতে পারে। ইয়া, তো সব সব বেটার, ক্যাপিটাল। ইয়েস, বেটার আমরা সেফ থাকবো, সেফ জন্য। ছোট একটা জিনিস বস একটু ইয়ে করতে, সেটা হলো আমাদের প্রায় ইউটিউবে 1800 জনের মতো আছেন আলহামদুলিল্লাহ, অনেকজন, যদি আমরা আজকে লাইক মিস করছি প্রথম একটা, হ্যাঁ, নাও লাস্ট পর্যন্ত থাকেন, আমরা কোশ্চেন আনসার শেষ নিব, 1900 জনের মতো অলমোস্ট হয়ে গেছেন। ইউটিউবে অনেকগুলো কোশ্চেন্স আসছে, আমরা ওইগুলো একটু লাইক আনসার দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই, সাথে থাকেন। হ্যাঁ দুজা ভাই, গোন। শিওর। সো মুভিং ফরওয়ার্ড, আমরা রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি রাইটিং এ দুইটা টাস্ক থাকে, 60 মিনিটস। টাস্ক ওয়ান 150 ওয়ার্ডস, অ্যান্ড টাস্ক ওয়ানে নর্মালি টেবল, গ্রাফস, বার চার্ট, পাই চার্ট, এগুলো থাকে, ম্যাপ থাকে, ডায়াগ্রাম থাকে। আপনারা যারা প্র্যাকটিস করছেন অলরেডি জানেন একাডেমিকে। অ্যান্ড জেনারেল ট্রেনিং এ লেটার লিখতে হয়, পার্সোনাল হতে পারে, যেটা ফর্মাল, সেমি ফর্মাল, অ্যান্ড 250 ওয়ার্ডস এর মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয় টাস্ক টুতে। আমরা একটু রাইটিং অ্যাসেসমেন্টের বিষয়গুলো, এখানে 4টা বিষয় আছে: টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেশন, কোহিয়ারেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আপনারা এই 4টা বিষয়ে যদি একটু
কেয়ারফুল থাকেন রাইটিং এর ক্ষেত্রে, আমার মনে হয় যে রাইটিং এর মার্কটাকে বেশি পেতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যদি ফার্স্ট পয়েন্টটাতে দেখি, টাস্ক অ্যাচিভমেন্ট কি বুঝিয়েছে? হাউ ওয়েল উই হ্যাভ আনসার্ড অল দ্য পার্টস অফ দ্য কোয়েশ্চেন, ডিড ইউ প্রেজেন্ট অ্যান ওভারভিউ অ্যান্ড অ্যাড্রেস মেইন ট্রেন্ড ফর একাডেমিক মডিউল। সো টাস্ক অ্যাচিভমেন্টে আমাদের শুরুতে এই বিষয়টাকে দেখতে হবে যে আমরা কোশ্চেনটাকে কত ভালোভাবে আমরা আনসার করছি, and আমরা কোনো ওভারভিউ প্রেজেন্ট করছি কিনা, বা মেইন যে ট্রেন্ড আছে সেটাকে অ্যাড্রেস করছি কিনা। আমরা যদি টপিক অ্যাড্রেস না করতে পারি, কোশ্চেন না বুঝতে পারি, তখন কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টটা আমরা হারিয়ে ফেলবো, এবং এক্সামিনার যখন মার্কিং করবে, এক্সামিনার দেখবে যে শুরুতেই তো টাস্ক অ্যাচিভমেন্ট ফলো করে নাই ক্যান্ডিডেট, তো তখন কিন্তু মার্কটা কমে যায়। আমরা যদিও মনে করি যে আমি তো খুব সুন্দর লিখেছি, কিন্তু কেন আমি রাইটিং এ এত কম মার্ক পেলাম। তো এই চারটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। আপনারা লেখার সময় দেখবেন যে আপনারা এই চারটা বিষয়কে টাচ করছেন কিনা। কোহিয়েন্সে বলেছে হাউ ওয়েল আর ইয়োর আইডিয়াস অর্গানাইজড। আমরা যে আহ, প্রশ্নটা আমরা পড়ে যে আইডিয়াস গুলো লিখবো সেগুলো ওয়েল অর্গানাইজড কিনা এবং কানেক্টেড কিনা একটার সাথে আরেকটা। আমরা লিখতে লিখতে অন্য টপিকে চলে গেলাম কিনা, সেটা একটু খেয়াল রাখতে হবে যে এটার যেন রেলেভেন্স থাকে আহ, একটা সেন্টেন্সের সাথে আরেকটা, একটা প্যাসেজের সাথে আরেকটা প্যাসেজে। এবং এটা অবশ্যই যেন আমার কোশ্চেনটাকে মিট করে, যে যে কোশ্চেনটা কি চাচ্ছে সেই সেই কোশ্চেনের সাথে মিল রেখে আমরা লিখছি কিনা। ইজ দ্য স্ট্রাকচার অফ ইউর আনসার ক্লিয়ার, এবং সেটা ক্লিয়ার কিনা। ইররেলেভেন্ট কিছু লেখা যাবে না। লেক্সিক্যাল রিসোর্সে বলেছে হাউ ওয়েল হ্যাভ ইউ ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস, আর দ্য ওয়ার্ডস সুইটেবল ফর দ্য টাস্ক। এবং আমরা ডিফারেন্ট ওয়ার্ডস লিখছি কিনা, আপনার লেক্সিক্যাল রিসোর্স আছে কিনা, সেটাও এক্সামিনার কিন্তু দেখবে। And grammatical range বলেছে how well have you used different grammatical forms, use a mixture of long and short sentences, don't make it difficult for the examiner to understand your text. So এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ডিফিকাল্ট করতে গিয়ে এমন ডিফিকাল্ট করব না যাতে এক্সামিনার যিনি কিনা অ্যাসেস করবেন আপনার রাইটিংটা, তার অ্যাসেস করতে যেন প্রবলেম না হয়। সো এই চারটা বিষয় একটু আপনারা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ভালো স্কোর করতে পারবেন রাইটিং এর ক্ষেত্রে। আম, রাশেদ ভাই, এনিথিং ইয়েস। টু অ্যাড? এটা নিয়ে বলার বলার কোনো শেষ নাই ভাই, আমি জাস্ট ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই এখানে। সো আই নো সাম পিপল লাইক ফ্রম, কি বলবো, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা মেডিকেল, এগুলাতে পড়ায়। সো তারা হলেন টিচার, অনেক সিনিয়র। সো সামহাও আমার সাথে কানেক্টেড। সো এক্সাম দিছে, রাইটিং এ 6, রাইটিং এ 6.5, অথচ ভাই ওনাদের পাবলিকেশন আছে। আচ্ছা। হ্যাঁ। সো ও কোশ্চেন হলো, রাশিদ 6.5 কেন, এত কম কেন আসছে, আমি তো খুব ভালো লিখছি। হ্যাঁ। এখন প্রবলেম হয়েছে উনি কখনো ব্যান্ড স্ক্রিপ্টর নিয়ে চিন্তা করে নাই। এখন এক্স্যাক্টলি। ওনার খাতাটা যে কাটছে, খাতাটা যে দেখছে, উনি কিন্তু এগুলো দেখে দেখে এইভাবে দিছে। হ্যাঁ। রাইট। যে রাইট। ঠিক আছে, আপনি ইউনিভার্সিটি, স্কুল, কলেজে অনেক ফাটাফাটি লিখছেন, কিন্তু আপনি কি আমার জিনিসটা অর্গানাইজ করছেন? আপনি কি এক্স্যাক্টলি। পুরো পার্টের আনসারটা দিচ্ছেন? এগুলা খুব ছোট ছোট জিনিস, বাট খুবই ইফেক্টিভ। আমার আই থিঙ্ক আমার ইউটিউবে ব্যান্ড স্ক্রিপ্টরস নিয়ে খুব একটা লং ভিডিও আছে, ইভেন আমি প্রাইভেট ভেসেলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিই। সো ব্যান্ড স্ক্রিপ্টরস নিয়ে ফ্রি ম্যাটেরিয়াল ইউটিউবে অভাব নাই। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস বলবো, এখানে যারা আছেন, আইএলস অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ আপনার নাম চিনেন, ক্রিস। আইএলস অ্যাডভান্টেজ রাইটিং টাস্ক টু ব্যান্ড স্ক্রিপ্টরস, এরকম কিছু একটা লেখে ইউটিউব করবেন, ওনার খুবই ভালো কিছু কাজ আছে ব্যান্ড স্ক্রিপ্টরস নিয়ে, একবারে বলা যায় খুব ক্লিয়ার করে দিছে। সো ওনার ভিডিওস গুলো দেখতে পারেন, এটা ফ্রি। বাংলাদেশে কোনো কোচিং আপনার এগুলো দিবে না, বুঝছেন? এটার মধ্যে থাকেন, 6.5 ওয়াল ব্রেক করতে পারবেন ইনশাল্লাহ। জি ভাই, দ্যাটস ইট। আমি আমি হ্যাঁ। আরেকটা পয়েন্ট অ্যাড করি। আমি ইয়েস। আমি ব্রিটিশ কাউন্সিলে তখন জয়েন করার পরপরই, হয়তো 1 বছর হলো জয়েন করেছি এরকম, হুম। তখন আমি একেবারে অপারেশনে কাজ করতাম। তো একেবারে এক্সামিনার আসতো ব্রিটিশ কাউন্সিলে, রাইটিং কোশ্চেন পেপার মার্কিং করতো। তো ওই ওই কাজগুলোতে হেল্প করতাম। তো আচ্ছা।
তখন একটা স্টুডেন্ট বাংলাদেশি যিনি কিনা রাইটিং এ আপনার টাস্ক টু তে সে আহ, মানে 9 আউট অফ 9 স্কোর করেছে রাইটিং। ওয়াও। এখন কিভাবে করেছে, সে কোনো এক্সট্রা পেজেস নেয় নাই। আচ্ছা। right? মানে একটাই শিট, তো একটা শিটের ফার্স্ট ফার্স্ট পেজ এবং এরপরে অপোজিট পেজে লিখেছে। So, একটা পেজ লিখে 9 স্কোর করেছে। সো এক্সামিনার যিনি মানে খুবই অবাক যে এই ছেলেটা এত ভালো কিভাবে লিখলো। এন্ড আমরা যারা অ্যাডমিনে কাজ করতাম, আমরা রেজাল্ট এন্ট্রি দেওয়ার সময় আমরা চিন্তা করলাম যে এক হ্যাঁ, পেজ লিখে এত ভালো স্কোর করা যায়, হাউ কাম, মানে কিভাবে এটা কিভাবে সম্ভব? ইয়া ইয়া। মানে। কিন্তু আমি এটা কেন বলছি যে আমাদের জি। মাথায় একটা কমন টেন্ডেন্সি থাকে যে আমি হয়তো খুব বেশি লিখলে আমি খুব বেশি স্কোর করব। তো আমি এই কথাটা এই কারণে উদাহরণটা টানলাম যে আসলে খুব বেশি লিখলেই যে আপনি রাইটিং এ ভালো স্কোর করবেন সেটা না। আপনি রাইটিং এ তখনই ভালো স্কোর করবেন যখন এই চারটা বিষয়কে আপনি অ্যাড্রেস করবেন প্রপারলি। ভালোভাবে, হ্যাঁ, ইয়াস। এটাই অ্যাড করা ছিল। সো মুভিং ফরওয়ার্ড, রাইটিং টাস্ক টু, এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। নাও ইট ইজ মোর পিপল আর চুজিং টু সোশ্যালাইজ অনলাইন rather than face to face. Is this positive or negative development? So এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন যে টাস্ক টু তে কোয়েশ্চেনটা কি হতে পারে, কেমন হতে পারে, এবং সেটার উপরে আমাদেরকে যখন আমরা আনসারটা লিখবো আমাদেরকে এই চারটা বিষয়কেই কাভার করে আমার 250 ওয়ার্ডস লিখতে হবে মিনিমাম। সো রাইটিং এর জন্য কিছু টিপস এখানে আছে। প্ল্যান ফার্স্ট অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ টু ডু। সো আমাদেরকে প্রথমেই প্ল্যান করতে হবে যে আমি আমি রাইটিং এর প্রথমেই আমি কি করব, আমি যে কোশ্চেনটা সেটাকে পড়বো, যে এখানে কোশ্চেনটাকে আমি ঠিক মতো পড়ে এটা বুঝবো, বুঝে আমি প্ল্যান করব, তারপরে লেখাটা স্টার্ট করবো। সো প্রথম পয়েন্টটা সেটাই বলছে যে প্ল্যান ফার্স্ট অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ টু ডু, কিপ টু দ্য টপিক, ডু নট রাইট অ্যাবাউট আনরিলেটেড সাবজেক্ট। সো ইরিলেভেন্ট কিছু লেখা যাবে না। আমার টপিকে কি চেয়েছে, টপিকে যেটা বলেছে আমাকে টপিকের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। আপনি যদি হাই স্কোর করতে চান আপনাকে টপিকের মধ্যে থেকে লিখতে হবে এবং দেখতে হবে এর আগে আমরা যে চারটা বিষয় দেখলাম সেই চারটা বিষয়ের মধ্যে আপনি আছেন কিনা। ডু নট কপি হোল সেন্টেন্সেস ফ্রম দ্য কোয়েশ্চেন, এটা অনেকেই আমরা হয়তো ভুল করে করে ফেলি। ইউ উইল রিসিভ নো মার্কস ফর দিস। সো এখানে প্যারাফ্রেজ করতে হবে আমাদেরকে, আমরা কখনোই কপি করতে পারবো না সেম হুবহু। ম্যানেজ ইউর টাইম, রিমেম্বার টাস্ক টু ইজ ওর্থ টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক ওয়ান। সো এটা হয়তো আপনারা অলরেডি জানেন যে টাস্ক ওয়ানে যে মার্কটা থাকে টাস্ক টু তে তার চেয়ে ডাবল মার্ক থাকে, টোয়াইস। কিন্তু আমি দেখেছি এক্সাম হলে ক্যান্ডিডেট টাস্ক ওয়ান নিয়ে 30 35 মিনিটস, ইভেন 40 মিনিটসও আমি দেখেছি যে টাস্ক ওয়ান 40 মিনিটস ধরে লিখছে। তো এটা খুবই স্ট্রেঞ্জ যে যেখানে আমার মার্ক কম সেটার পিছনে আমি বেশি টাইম স্পেন্ড করে ফেলছি এক্সাম হলে, অথচ টাস্ক টু তে আমি মার্কস বেশি আমি ক্যারি করতে পারবো, টাস্ক টু তে গিয়ে আমি 20 মিনিট রেখে দিচ্ছি। তো এটা আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি রাইটিং এর ক্ষেত্রে। এবং অবশ্যই টাস্ক টুর জন্য আপনারা বেশি সময় রাখবেন। মেনটেন দ্য ওয়ার্ড লিমিট, ইফ ইউ ডু নট ইউ উইল লুজ মার্কস। এবং ওয়ার্ড লিমিটেরও এখানে একটা বিষয় আছে যে মিনিমাম যে ওয়ার্ডটা বলা থাকে আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম ওয়ার্ডটা যেন কাভার করতে পারেন। এটা কখন কাভার হয় না, যখন আপনি টাইমটা কম রাখেন। যদি টাস্ক ওয়ানে বেশি টাইম দিয়ে ফেলেন, টাস্ক টু তে গিয়ে যদি 20 মিনিটস রাখেন বা আরো কম সময় রাখেন, তখন কিন্তু আপনি হয়তো অনেক সময় ওয়ার্ড লিমিটটা কাভার করতে পারবেন না। সো এটা খুবই জরুরি ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করা। বি অর্গানাইজড, আইডেন্টিফাই মেইন ফিচার অ্যান্ড ইনক্লুড অল মেইন পয়েন্টস। টাস্ক ওয়ান এর ক্ষেত্রে মেইন ফিচার আইডেন্টিফাই করতে হবে এবং সব পয়েন্টগুলোকে
ফিট করে আপনাকে লিখতে হবে। অ্যান্ড টাস্ক টুর ক্ষেত্রে ইউজ এক্সাম্পল অর আদার এভিডেন্স টু সাপোর্ট ইউর আর্গুমেন্ট। যদি আপনি কোনো টাস্ক টুতে যখন কোনো আর্গুমেন্ট দিবেন, সেটা সাপোর্টিং এ আপনাকে ভালো যুক্তি দেখাতে হবে যে কেন আপনি এটাকে সাপোর্ট করছেন, কেন সাপোর্ট করছেন না। তো রাশেদ ভাই কিছু অ্যাড করতে চান? ইয়া, রাইটিং নিয়ে অ্যাড করার অনেক কিছু আছে। আমার স্পেসিফিক একটা কোশ্চেন থাকবে, লাইক রাইটিং এ আমরা কেন মার্কস কম পাই হ্যাঁ বাংলাদেশে। সো মোস্ট প্রবাবলি আনসারটা ব্যান্ড ডেসক্রিপ্টরস এর দিকেই যাবে, আই নো। বাট তারপরেও সবাইকে একটু লাস্টের দিকে হয়তো বলবেন, আমাদের ওখানে মানে একটা কোশ্চেন এরকম আছে। বাট আমি আমি যেটা বলবো, এখানে কয়েকটা জিনিসই ইম্পর্টেন্ট ভাই আসলে, লাইক দিস ওয়ান। হ্যাঁ, সো টপিকে থাকা, যেটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কখনো ছিলাম না, ইভেন আমাদের স্যাররা এগুলো কেয়ারও করে না। হ্যাঁ, কয়েকজন স্যার আছে খুব কম লেখলেও ভালো মার্কস দেয়, ওনারা ছাড়া। হ্যাঁ, বেশিরভাগই হাতের লেখা সুন্দর, কিভাবে বেশি লিখছি বেশি মার্কস। বাট রাইট, আইএলস এটা না। এটা সো না। আপনি টপিকে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। টপিকে থাকার একটা ছোট ট্রিক আছে, হলো কোশ্চেনে যে ওয়ার্ড গুলো আছে ভাই, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড যদি আমি আন্ডারলাইন করে ফেলি এবং তাদেরকেই যদি আমি বারবার হিট করে লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি টপিকের ভিতরে আছি। লাইক আমি কখনো মানে বক্সের টপিকের বাইরে বাইরে গেলাম না। যাব না, যাওয়া হবেও না। তো আমার মনে হয় এইটা নিয়ে আমার ছোট্ট 9 মিনিট একটা ভিডিও আছে লাইক ইউটিউবে, কোশ্চেন অ্যানালাইসিস নামে। ওটা অনেক অনেক ভালো একটা জিনিস, বাট এটার ভিউজ 1 লাখ এরকম, আই ডোন্ট নো হোয়াই। খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। বাট ইম্পর্টেন্ট গুলো অনেকে হয়তো দেখে না। সো রাইডিং নিয়ে আরেকটা ছোট্ট একটা টিপস হয়তো ভাই আমি শেয়ার করতে পারি, সেটা হলো আম, একটু স্যাম্পল আনসার বেশি করে পড়বেন। হ্যাঁ, তো আপনি যদি অনেকগুলো স্যাম্পল আনসার পড়েন, লাইক 100টা স্যাম্পল আনসার পড়ে ফেলেন, তাহলে আপনি আসলে বুঝবেন যে এভাবে এভাবে এতটুক লেখা যায়, ওই রকম লেখা যায়, যেমন ইভিডেন্স। হ্যাঁ, সো আপনি হয়তো একটা স্যাম্পল আনসার পড়ছেন যেখানে এক্সাম্পল নাই, কিংবা আরেকটা পড়ছেন যেখানে দেখছেন ও অনেক এক্সাম্পল দিচ্ছেন, দ্যাট মিনস কি দুইটাই ওকে, কিন্তু আপনি হয়তো কখনো প্রিপারেশনের আগে এক্সাম্পল ইউজ করা যায় এরকম লাইক জানেন নাই, তাহলে কি আপনি এটা না জানে এক্সাম হলে গেলেন। সো 9 ব্যান্ডের অনেক ভালো ভালো রিসোর্স আছে, ম্যাটেরিয়াল আছে। আম, আমাদের ফেসবুক গ্রুপ টুপ এগুলাতে অ্যাভেলেবল, আপনি যে কোনো জায়গায় পাবেন। নীলক্ষেতের বইগুলো যা কিনেন এগুলার কথাই আমি বলতেছি। সো একটু বেশি বেশি স্যাম্পল আনসার পড়বেন, তাহলে আম, যারা স্যাম্পল স্যাম্পল আনসার গুলো লেখে ওরা মূলত ব্যান্ড ডেসক্রিপ্টরসটাকে একটু ফলো করে তো। সো অ্যাগেন এটা মেবি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে। ইয়া। রাইট, থ্যাংক ইউ ভাইয়া। সো মুভিং ফরওয়ার্ড, আমরা স্পিকিং এ চলে এসেছি। স্পিকিং এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে আমাদের হোল কনভারসেশনটা রেকর্ডেড থাকে, এবং এটা 11 to 14 মিনিটস ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হয়। অ্যান্ড ক্যান্ডিডেটকে অ্যাসেস করা হয় থ্রু আউট দিস দিস টোটাল পার্ট। আমরা যে আহ, তিনটা পার্ট তিনটা পার্ট জুড়ে ক্যান্ডিডেটকে কিন্তু একজন এক্সামিনার অ্যাসেস করে। এবং সেক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখে, আমরা যেমন রাইট রাইটিং এর ক্ষেত্রে দেখছিলাম যে কি কি 4টা বিষয় মাথায় রাখতে হয়, এখানে স্পিকিং এর ক্ষেত্রেও আমাদেরকে এই 4টা বিষয়কে মাথায় রাখতে হবে আমরা যখন স্পিকিং হলে যাচ্ছি। ফার্স্টে আছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স। এখানে ফ্লুয়েন্সির মধ্যে আমাদেরকে দেখতে হবে স্পিড এবং ফ্লো ঠিক আছে কিনা, অর্ডার অ্যান্ড প্রোগ্রেশন আছে কিনা, লিঙ্কিং ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ টু ফর্ম কোহিয়ারেন্ট কানেক্টেড স্পিচ সেগুলো আমরা ইউজ করছি কিনা। লেক্সিক্যাল রিসোর্সে আছে আমাদের ভোকাবুলারি আছে, ভ্যারাইটি অ্যান্ড প্রিসিশন উইথ হুইচ মিনিং ইজ এক্সপ্রেসড অ্যান্ড অ্যাটিটিউড কনভেড। সো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে শুধুমাত্র ভোকাবুলারি হলেই হবে না, আহ, আমি প্রপার মিনিংটা আপনি এক্সপ্রেস করতে পারছেন কিনা সেটা দেখতে হবে। আমি শুধু কঠিন কঠিন শব্দ ইউজ করলেই যে বেশি মার্ক পাবো সেটা রেলেভেন্ট কিনা আমার ওই টপিকের সাথে, সেটা আমরা একটু মাথায় রাখবো। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অ্যাসেস করবে এক্সামিনার। সো আমরা গ্রামাটিক্যাল যে ইউজেস গুলো ইউজ করব সেগুলো অ্যাকুরেট কিনা সেটা একটু মাথায় রাখবেন। অ্যাকুরেট হলে আপনার মার্কিংটা হায়ার হবে। অ্যান্ড ফাইনালি প্রোনাউন্সিয়েশনের একটা তো বিষয় থাকেই। এই 4টা বিষয়কে আপনার যে 11 to 14 মিনিটস আপনি 3টা পার্ট কভার করবেন, 4টা বিষয়কে ফোকাস করে এক্সামিনার কিন্তু অ্যাসেস করবে যে আপনার স্পিকিং এ
ফ্লুয়েন্সি আছে কিনা, লেক্সিক্যাল রিসোর্সেস আছে কিনা, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি আছে কিনা, এবং আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে ইউ ক্যান স্কোর 9 আউট অফ 9। এবং বাংলাদেশে স্পিকিং এ 9 আউট অফ 9 অনেক অনেক হিস্ট্রি আছে, এবং এভরি টেস্ট ডেতেই পাচ্ছে। সো আপনারা যারা রেজিস্টার করবেন তারা যদি এই বিষয়গুলো একটু খেয়াল রেখে প্র্যাকটিস করেন, তাহলে ডেফিনেটলি আপনারাও কিন্তু স্পিকিং এ খুব ভালো স্কোর করতে পারবেন। আম, রাশেদ ভাই, স্পিকিং নিয়ে কিছু। ইয়া সো স্পিকিং এর আমার কাছে যেটা মনে হয় লাইক বড় একটা অনেক মিথ আছে ভাই, আসলে কি কি রেখে কি বলবো বুঝতেছি না। যেমন প্রোনাউন্সিয়েশন বলছেন, হ্যাঁ, সো প্রোনাউন্সিয়েশন ইকুয়াল টু অ্যাকসেন্ট, এটা অনেকে মনে করে। হুম হুম হুম। এটা এটা কি ভাই, ভুল না? মানে Definitely, অবশ্যই। সো আমাদের Accent অ্যাকসেন্ট doesn't- দরকার নাই। হ্যাঁ, দরকার নেই, রাইট। ইভেন ইভেন আমাদের এই অ্যাকসেন্টেই অনেকে 9 পাইতেছে, বিকজ এগুলার সব ঠিক রাখতেছে, হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই জিনিসটা আসলে এটা যে সত্য ভাই, এটা অনেকেরই বোঝানো টাফ, হ্যাঁ। সো জাস্ট প্র্যাকটিস করেন, এবং মেবি আপনি ফ্লুয়েন্সিটা যদি নিয়ে আসতে পারেন, মোটামুটি আই থিঙ্ক মানে 6.5-7 দিকে চলে আসবে। ফ্লুয়েন্সিটা আনাটাই আমাদের মেইন সমস্যা, যেটা এই লাইক সমস্যা। আমরা হুম কথা হুম। বলতে আটকায় যাই, মানে অনেক হেজিটেশন থাকে। যেমন যেমন এখানে একটা ওয়ার্ড আছে, আনইন্টেলিজিবল, হ্যাঁ। সো এটা আমাদের ওই ট্রেন দ্য ট্রেনার একটা প্রোগ্রাম ভাই হুম হুম হুম। জয়েন করছি। সো গান ওখানে করছে। এই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে বলছে আমাদেরকে, হ্যাঁ। হুম লাইক হুম হুম এটা মানে কি? So, হুম। আমি আমি সবাইকে বলবো, ব্যান্ডা স্ক্রিপ্টস স্পিকিং এর একটা পিডিএফ আছে ielts.org তে, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটও আছে। আপনারা এটাকে লাইক একটু ডাউনলোড করে প্রতিটা এরকম যে ওয়ার্ডটা বুঝেন না, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। কিচ্ছু না বুঝলে চ্যাট জিপিটি আস্ক করেন। আর যদি একবারে বেসিক জানতে চান, আমার স্পিকিং এর ভিডিও বেশি নেই, বাট আমি এই সবগুলাকে 9-10 মিনিটের একটা ছোট ভিডিওতে খুব ভালো করে বলার চেষ্টা করছি। মেবি ইউটিউবে দেখতে পারেন, হ্যাঁ। Yeah. রাইট, থ্যাংক ইউ। সো মুভিং ফরওয়ার্ড, আমরা আইএলটিএস এর কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স দেখে নিচ্ছি। আমরা জানি পেপার বেস যে টেস্টটা হয় আইএলটিএস অন পেপার, সেটা 13 ডেজ পরে আমরা টেস্ট রেজাল্ট পেয়ে থাকি। অ্যান্ড আইএলটিএস অন কম্পিউটারের ক্ষেত্রে আমরা 3 to 5 ডেজ এর মধ্যে রেজাল্টটা পেয়ে যাই। আমাদের টেস্ট রিপোর্ট ফর্ম সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 2 ইয়ার্স। অ্যান্ড সারা পৃথিবীতে 3 মিলিয়ন টেস্ট কন্ডাক্ট করা হয় আইএলটিএস টেস্ট। ওয়াও, অনেক। অনেক অনেক। এবং এটার রিকগনাইজড অর্গানাইজেশন এখন 12,000 প্লাস, 12,000-এর উপরে অর্গানাইজেশন গ্লোবালি অ্যাকসেপ্ট আইএলটিএস। অ্যান্ড এরকম তো আর কোনো এক্সাম নাই ভাই। না, এখন এটাই হাইয়েস্ট, এটাই Test, হাইয়েস্ট। yeah, yeah. And 3,000 plus recognizing organization only in USA. So যারা ইউএসএ নিয়েও প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস হতে পারে আপনার ইউনিভার্সিটি এন্ট্রির জন্য খুবই ভালো একটা অপশন। অ্যান্ড গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, যেটা আমি বলছিলাম যে হ্যাঁ, ওভার 140 কান্ট্রিজে আইএলটিএসটাকে কন্ডাক্ট করা হয়, 4,000 লোকেশনস and 12,000 plus organizations আমরা অলরেডি দেখেছি। সো গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অনেক হাই। তো আপনারা যখনই আহ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা চিন্তা করবেন, তার আগে দেখবেন যে আসলে সেই সব ল্যাঙ্গুয়েজের অ্যাক্সেসিবিলিটি কতটুকু বিভিন্ন কান্ট্রিতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড আইএলটিএস কেন? তো এখানে খুবই ইম্পর্টেন্ট 3টা বিষয় আছে, যে এটার ভ্যালিড অ্যান্ড রিলায়েবল, রিগোরাস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রিক্ট সিকিউরিটি। আপনারা জানেন যে এটা ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট থেকে এটাকে ডেভেলপ করা হয়, এবং এটার ডেভেলপমেন্টের জন্য অনেক রিসার্চ করে তারা কিন্তু আইএলটিএস এর ম্যাটেরিয়াল গুলোকে ডেভেলপ করে। এবং এটার যে সিকিউরিটি প্রসেসটা মেনটেন করা হয়, আমরা কোয়েশ্চেন আনসার সেশনে যাব যে
সিকিউরিটি এটা কতটুকু স্ট্রিক্ট আইএলটিএস এর ক্ষেত্রে, যে কারণে এই টেস্টটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এত পরিচিত এবং এত সব থেকে ট্রাস্ট, পপুলার। সব সব থেকে পপুলার। আর যদি এটা মেনটেন না করতে পারতো তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা টেস্টকে পপুলার করতে পারতো না ক্যামব্রিজ। তো ডেফিনেটলি ক্যামব্রিজ স্ট্রিক্ট এবং এটা খুবই রিগোরাস ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যায় এবং ভ্যালিড এবং রিলায়েবল টেস্ট সব ইউনিভার্সিটির কাছে, ইমিগ্রেশন অফিসের কাছে, যে কারণে কিন্তু অ্যাকসেপ্টেন্সটাও অনেক হাই। তো আমরা ডেফিনেটলি অন্য টেস্ট নেওয়ার আগে চিন্তা করব যে সেটার অ্যাকসেপ্টেন্স কতটুকু। অ্যান্ড এখন আইএলটিএস অন কম্পিউটার নিয়ে একটু ছোট্ট আইডিয়া দিই আপনাদেরকে। আমরা আমরা জানি যে আমরা পেপার বেস টেস্টে বাংলাদেশে খুব বেশি পপুলার, বাট আমরা রিসেন্ট ইয়ার গুলোতে দেখছি যে আইএলটিএস অন কম্পিউটার পপুলার হচ্ছে। এটার অনেকগুলো পজিটিভ রিজন আছে। আপনারা ইভেন আমাদের ব্রিটিশ কাউন্সিলে কিন্তু অনলাইন লিংক আছে, আপনারা গিয়ে একটা ডেমো টেস্ট দিয়ে দেখতে পারেন যে আসলে আইএলটিএস অন পেপার কনভিনিয়েন্ট নাকি আইএলটিএস অন কম্পিউটার। প্রথম যে অপশনটা এখানে আছে, মোর টেস্ট ডেটস উইথ অ্যাভেলেবল স্লট। আমরা জানি যে আইএলটিএস অন পেপারে আমরা মান্থলি 4টা টেস্ট ডেটে এক্সাম কন্ডাক্ট করে থাকি, কিন্তু আইএলটিএস অন কম্পিউটারের ক্ষেত্রে সেই ডেট গুলো অ্যাভেলেবিলিটিটা আরো বেশি থাকে। অ্যান্ড অল ফোর মডিউলস অন দ্য সেম ডে। আইএলটিএস অন কম্পিউটারের ক্ষেত্রে স্পিকিংটাও কিন্তু সেম ডেতেই হয়ে যাচ্ছে। তো আপনাকে স্পিকিং এর জন্য আলাদা আরেকটা ডেতে আসতে হচ্ছে না, 2 দিন সময় লাগছে না। রেজাল্ট ইন জাস্ট 3 to 5 days। সো আপনি এক্সামের 3 থেকে 5 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এবং রিসেন্টলি আমাদের লাস্ট এপ্রিল থেকে একটা নতুন আহ, নিয়ম চালু হয়েছে। যারা আইএলটিএস অন কম্পিউটার টেস্ট দিচ্ছে তারা কিন্তু এখন টেস্ট টেকার পোর্টাল, ক্যান্ডিডেট পোর্টাল থেকে নিজেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারে আনলিমিটেড। এবং এটা কিন্তু ও তার নাইস। ইউনিভার্সিটিতে, ইয়েস, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে। আমরা আগে একটা হার্ড কপি সার্টিফিকেট ক্যান্ডিডেটদেরকে দিতাম আইএলটিএস অন কম্পিউটারের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এটা আপাতত বন্ধ আছে, কারণ ক্যান্ডিডেট তার পোর্টালে লগ ইন করে অনলাইন কপি ডাউনলোড করতে পারে এবং সেটা ইউনিভার্সিটি ইমিগ্রেশন অফিসকে পাঠাতে পারবে। অ্যাডভান্টেজ ইন রিডিং টাস্ক ভিউ। সো নর্মালি পেপার বেজে আমরা দেখি যে আমরা ওএমআর থাকে এবং আমাদের কোয়েশ্চেন বুকলেট থাকে। সো কোয়েশ্চেন বুকলেটে আপনাকে পড়তে হবে, মার্ক করতে হবে, দেন সেটা ট্রান্সফার করতে হবে ওএমআর শিটে। বাট যখন আপনি আইএলটিএস অন কম্পিউটার দিচ্ছেন তখন আপনার একই স্ক্রিনে আপনার লেফট সাইডে আপনার প্যাসেজ থাকছে এবং রাইট হ্যান্ড সাইডে আপনার কোয়েশ্চেন গুলো থাকছে। তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট পড়ে সহজেই মার্ক করতে পারবেন। তো এখানে অনেক অ্যাডভান্টেজ, এটা কিন্তু টাইম সেভ করে অনেক, আই থিঙ্ক অনেক, অ্যাটলিস্ট 2 মিনিট 3 মিনিট, আই ডোন্ট নো, লাইক হ্যাঁ আরো অনেক, বেশি হইতে পারে। অনেক টাইম ইয়া সেভ। ইয়া ইভেন ইয়া যেটা আমরা বলছিলাম যে আপনি ওএমআর এ ভুল করে হয়তো অন্য কোথাও লিখতে পারেন, কারণ আপনাকে বারবার কোয়েশ্চেন বুকলেটে আসতে হবে, আবার ওএমআর এ যেতে হবে। আর জি। এখানে আপনি সেই চান্সেসটা কম আইএলটিএস অন কম্পিউটারের ক্ষেত্রে। অটো ওয়ার্ড কাউন্ট ইন রাইটিং টাস্ক। রাইটিং এ যখন আপনি লিখছেন, আমি যেটা বলছিলাম একটু আগে যে ওয়ার্ড লিমিট যেটা আছে সেটা আমরা মিনিমাম ওয়ার্ড লিমিটটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। তো যখন কম্পিউটার বেস এক্সাম দিচ্ছেন আপনার নিচে ওয়ার্ড কাউন্ট আপনি দেখতে পারেন, টাইপ করার সাথে সাথে ওয়ার্ড কাউন্ট উঠে যাচ্ছে যে কতগুলো ওয়ার্ড লিখলেন। তো আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন যে আমি কি আননেসেসারি অনেক বেশি ওয়ার্ড লিখে ফেললাম কিনা, 250-র জায়গায় আমি 400 450 ওয়ার্ড লিখলাম কিনা, আবার আমি 250-র চেয়ে কম থাকলাম কিনা, এটা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন। সো যারা এখনো প্রিপারেশন নিচ্ছেন আপনারা সবাই, আমি বলবো যে আইএলটিএস অন কম্পিউটার অনেক কনভিনিয়েন্ট একটা টেস্ট। আপনারা একটা ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট দিতে পারেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে, অথবা আপনারা চাইলে আমি লিঙ্কটা শেয়ার করে দিব আপনারা। আর আমি আমাদের পেজে লিংকটা শেয়ার করে দেবো লাইভের পরে। জি, হুম। জি, ইয়া। জি, সো আপনারা একটু টেস্ট করে দেখবেন কম্পিউটারের ফিলটা কেমন, যাদের কম্পিউটার আছে। আচ্ছা কুইক যেটা সেটা হলো ইউটিউবে যারা স্টিল
আমরা তো ইউটিউবে লাইভে আছি, তো এখনো প্রায় অনেকজন। তো আপনারা কোশ্চেন্স আসতেছে কমেন্টে, আমি কমেন্ট থেকে কোশ্চেন্স গুলো অবশ্যই ভাইয়াকে দেওয়ার চেষ্টা করব, তুজো ভাইকে। সো আপনারা একটু থাকেন সাথে, আমরা আমাদের লাইক আর একটা দুইটা স্লাইড আই থিঙ্ক, সো দেন আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। হ্যাঁ, এবং এটাতে অনেক দু চারটে ইন্টারেস্টিং জিনিস আছে। ইয়া, গো অন ভাই। ওকে, ওকে, মুভিং ফরওয়ার্ড। ডু ইউ নো হাউ টু রেজিস্টার? সো যারা এখনো রেজিস্টার করেন নাই, আমরা বাংলায় আইএলটিএস অ্যান্ড এডুকেশন সেন্টারের মাধ্যমে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করবেন। আহ, আমাদের অথরাইজড রেজিস্ট্রেশন সেন্টার। অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনার ভ্যালিড পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন। ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশনের জন্য আমরা আইডি হিসেবে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড দুটোকেই অ্যাকসেপ্ট করছি। সো এই দুটো হলেই আপনারা রেজিস্টার করতে পারবেন বাংলায় আইএলটিএস অ্যান্ড এডুকেশন সেন্টারের মাধ্যমে। অ্যান্ড দেন মুভিং ফরওয়ার্ড, হোয়াই আইএলটিএস উইথ ব্রিটিশ কাউন্সিল? আমি যদি বলি প্রথমেই মোর চয়েস, যে ব্রিটিশ কাউন্সিল আমরা কিন্তু, আমি যেটা বলছিলাম, আইএলটিএস অন পেপার এন্ড আইএলটিএস অন কম্পিউটার আমরা কন্ডাক্ট করছি। এবং আইএলটিএস অন কম্পিউটার যদি আপনি এক্সাম দেন, তাহলে এখানে অন স্কিল রিটেক ফেসিলিটিস আছে। সেটা কেমন? যদি কোনো একটা মডিউলে আপনি খারাপ করে ফেলেন, তাহলে সেই সিঙ্গেল মডিউলটাকে আপনি আবার রিটেক করতে পারবেন যদি আপনি আইএলটিএস অন কম্পিউটার টেস্ট দেন। এবং সেটা শুধুমাত্র বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলই ওএসআর চালু করেছে। অ্যান্ড আমাদের অনেকগুলো টেস্ট লোকেশন আছে বিভিন্ন জায়গায়, আহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, দেন যশোর, রাজশাহী, রংপুর, কুমিল্লা, আহ কক্সবাজার, ফেনী। তো আপনারা যে যেখান থেকেই রেজিস্টার করতে চান, আমাদের অনেকগুলো টেস্ট সেন্টার আছে। And then professional staff, we provide high quality test day experience to make sure you can perform your best. So আমাদের লক্ষ্যই থাকে যাতে করে আপনারা এক্সাম ডেটে বেস্ট পারফর্ম করতে পারেন। এবং আমাদের সেভাবেই ইনভিজিলেটর যারা এক্সাম হলে থাকে তাদেরকে ট্রেন করা হয়। লেটেস্ট টেকনোলজি, আপনি যখন লিসনিং টেস্ট দিচ্ছেন, ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা ওয়্যারলেস হেডফোন ইউজ করি, যেটা কিনা আর কোন ব্র্যান্ডের খুবই ভালো একটা হেডফোন, এবং আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার লিসনিং এক্সপিরিয়েন্স দিবে, যেখানে কোনো ওয়্যার থাকবে না বা আপনার কোনো নয়েজ হওয়ার চান্সেস খুবই কম। ইভেন আমাদের এক্সাম হলে ইনভিজিলেটররা আছেন, তারা কিন্তু লিসনিং শুরুর আগে 3 বার টেস্ট করে। যখন সব ক্যান্ডিডেট থামস আপ করে ওকে, দেন আমরা শুরু করি। সো অনেক রিলায়েবল এবং অনেক ভালো হেডফোন আমরা ইউজ করি, যেটা হয়তো সব জায়গাতে পাবেন না। অ্যান্ড ফাইনালি আইএলটিএস রেডি প্রিমিয়াম, আপনারা অনেকে হয়তো জানেন না যে ব্রিটিশ কাউন্সিলের প্রিমিয়াম অনলাইন রিসোর্স আছে, যেটা আপনারা রেজিস্ট্রেশনের পরপরই 40টা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন অনলাইনে, এবং সেটা উইথ ফিডব্যাক। সো আপনারা অবশ্যই ব্রিটিশ কাউন্সিলের সাথে রেজিস্টার করবেন এবং এই আইএলটিএস রেডি প্রিমিয়াম আমাদের যে অনলাইন প্রিপারেশন ম্যাটেরিয়াল আছে এটা ইউজ করবেন। এটা আপনাদের অ্যাকচুয়াল এক্সামে ভালো করতে অনেক হেল্প করবে। পাশাপাশি রাশেদ ভাইয়ের তো ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেগুলোতে অবশ্যই 4টা ব্যান্ড নিয়ে আপনারা দেখবেন, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। রাশেদ ভাইয়ের ওখান থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন। অন টপ অফ দ্যাট, ব্রিটিশ কাউন্সিল এন্ড থেকেও কিন্তু আপনি একটা ফ্রি রিসোর্স পেয়ে যাচ্ছেন, যেটা আমরা অনেকেই জানি না। আমি একটু আহ, বলছি এছাড়া আর প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি সাপোর্ট আছে। আমাদের আইএলটিএস প্রেপ অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, লার্ন ইংলিশ অডিও ভিডিও অ্যাপ আছে। আমরা ফ্রি আইসিপি করাই রেজিস্ট্রেশন পার্টনারদের সাথে, যেমন বাংলায় আইএলটিএস আমাদের রেজিস্ট্রেশন পার্টনার। আপনারা যদি আহ, আহ, কোনো এক্সপার্টের মাধ্যমে আইএলটিএস রিলেটেড বা যে কোনো মডিউলের উপরে আপনারা স্পেশাল কোনো ক্লাস বা কোনো কিছু চান, তাহলে বাংলা আইএলটিএস কে রিকোয়েস্ট করলে আমরা হয়তো সেটা অ্যারেঞ্জ করে দেব। ব্রিটিশ কাউন্সিল থেকে একজন এক্সপার্ট দিয়ে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ আমরা করব।
সো এটা রাশেদ ভাইয়ের জন্য ইনফরমেশনটা থাকলো। ইয়া, এটা তো আমার আমি একটু জাম্প ইন করতে চাই। সো আমি একটু কমেন্টে জানতে চাই আপনারা কি আসলে চান, তাহলে রিকোয়েস্ট আপনারাই করে দেন। আমি আমি রেডি। হ্যাঁ, এরকম রাইট। এরকম অপরচুনিটি অবশ্যই নিব। সো জি। কেউ জানতে চাইলে অবশ্যই টেক্সটে জানাই দেন, কমেন্টে। হ্যাঁ, ইয়া। অ্যান্ড আইএলটিএস রেডি প্রিমিয়াম যেটা বলছিলাম, আমাদের অনলাইন প্রিপারেশন অ্যাপ। আপনারা যখন রেজিস্টার করবেন ব্রিটিশ কাউন্সিলের সাথে এবং আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে, তখন আপনাকে ইমেইলে আইএলটিএস রেডি প্রিমিয়ামের লিংক পাঠানো হবে। 40 ফ্রি আইএলটিএস প্র্যাকটিস টেস্ট থাকবে, যেটা জিএল আইএলটিএস প্রেপ এবং ব্রিটিশ কাউন্সিল জয়েন্টলি ডেভেলপ করেছে। এখানে স্পিকিং, রাইটিং, লিসনিং, রিডিং 4টা মডিউলই থাকছে। আপনারা যখনই মক টেস্ট প্র্যাকটিস করবেন, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাক পেয়ে যাবেন যে কোন জায়গাটাতে আপনাকে আরো ডেভেলপ করতে হবে, কোন জায়গাটাতে ভালো করেছেন। সো আমার মনে হয় আপনারা রেজিস্ট্রেশন করে অবশ্যই আইএলটিএস রেডি প্রিমিয়ামটাকে ইউজ করবেন, ব্রিটিশ কাউন্সিলের এক্সক্লুসিভ প্রিপারেশন ম্যাটেরিয়াল যেটা। আমি অ্যান্ড আমি একটা Yes, ছোট একটা জিনিস অ্যাড করবো yes, ভাই। সো please. ইয়া, সো আমি এটা নিয়ে অনেস্টলি দুজাবের সাথে অনেকক্ষণ কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ, এই যে 40টা টেস্ট নিয়ে, সো এগুলার কোয়ালিটি ক্যামব্রিজ লাইক, এটা আমি আগে জানতাম না, হ্যাঁ, অনেস্টলি বলি। সো আমি সবাইকে সাজেস্ট করবো যেটা আপনি রেজিস্ট্রেশনটা যদি পসিবল হয় 1-1.5 মাস, 2 মাস, ইভেন আপনি 6 মাস আগেও করতে পারবেন, যেটা Right, এখন ইয়ে আছে না ভাই, 6 মাস right, ম্যাক্স। right. সো আমার মনে হয় আপনি যদি একটু মোটিভেটেড থাকতে চান এবং স্পিডটা ধরে রাখতে চান, যে আমার তো ওই দিন এক্সাম আছে, হ্যাঁ, সো আমার মনে হয় একটু 1-2 মাস আগে, কিংবা আরো আপনি যদি আরো টাইম নেন আর একটু আগে রেজিস্ট্রেশন করে এই মক গুলা অবশ্যই দিবেন। কারণ আমার অনেকেই আমাকে এরকম বলে, হ্যাঁ ভাইয়া ক্যামব্রিজে বইয়ের সব মক দিয়ে দিছি, আমার মুখস্থ হয়ে গেছে ক্যামব্রিজ, আমি এখন কি করব? গো ফর ইট। আমি Yes, এগুলো টেস্ট right, করছি, এগুলো জোস। সো right, আমি রিকোয়েস্ট করব, এটা ফ্রি, আপনি right. True. রেজিস্ট্রেশন করলেই পাইতেছেন। আহ এই আমি রেডি প্রিমিয়াম নিয়ে ভাই, আমি আমি দুই একটা ভিডিও ভিডিও আমার প্ল্যানে আছে, ইনশাল্লাহ করবো, তখন আর একটু ক্লিয়ার হবো হয়তো। Sure. ইয়া, Even রাশেদ ভাই, ইয়া। উম, আপনার যারা ইউটিউব অডিয়েন্স আছে, আমরা এটা প্ল্যান করব যে আমাদের ক্যামব্রিজের কিন্তু আমরা ট্রায়াল টেস্ট কন্ডাক্ট করি। সো ক্যামব্রিজ ইয়েস। থেকে অরিজিনাল কোয়েশ্চেন পেপার আসে এবং আমরা এটা আমাদের পার্টনার যারা আছে তাদের সেন্টারে আমরা এই ট্রায়াল টেস্টটা নিয়ে থাকি, এবং এটাও কিন্তু ফ্রি, অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারই আসে। সো আমরা বাংলা আইএলটিএস এর সাথে কথা বলে আপনার কাছে যদি দিবেন ভাই, আমি ডাক পারে, দিলে তো 2-3 হাজার চলে আসবে। দিবেন ভাই আমাদেরকে। ডেফিনেটলি ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো, তাহলে এটা এটা নিয়ে তো কথা খুবই বলবো। উপকার হয়, খুবই যদি উপকার হয়। হ্যাঁ, যদি ইন্টারেস্টেড থাকে জি, ক্যান্ডিডেটরা, তাহলে আমরা আপনাদের থ্রুতে এটা ইন্টারেস্টেড আছে ভাই, আই নো। মানে এটার প্রতি কি লেভেলে ইন্টারেস্টেড, কারণ এটা তো অরিজিনাল টেস্ট এবং ঠিক আমরা ফ্রিতে পাইতেছি। ঠিক ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো এটাই আমি অ্যারেঞ্জ করার জন্য সর্বোচ্চ ট্রাই করবো। ঠিক। আহ, অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, যেহেতু আপনারা জানেন যে আমরা ব্রিটিশ কাউন্সিল ইউকে এর অর্গানাইজেশন, সো আমরা একটু ইউকে এডুকেশন নিয়ে আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা হায়ার এডুকেশনের জন্য যখন চিন্তা করবেন, ডেফিনেটলি আপনারা অলরেডি জানেন যে ওয়ার্ল্ড সব লিডিং ইউনিভার্সিটি গুলো এখন ইউকেতে, এবং ইউকেতে অনেক স্টুডেন্ট, এখানে যেমন একটা সার্ভে বলছে যে 4 লাখের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাচ্ছে। কেন যাচ্ছে আহ, সেই বিষয়গুলো আমরা দেখবো যে শুধুমাত্র পড়ালেখা ছাড়াও স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কারিকুলামটা ইউকে ইউনিভার্সিটি গুলোতে পায়, প্রোভাইড করে, সেটা আপনার এমপ্লয়াবিলিটিকে ইনক্রিজ করবে, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করবে। অ্যান্ড ইউকে স্টুডেন্ট লাইফ মাল্টিকালচারাল, সেফ এনভায়রনমেন্ট। সো ডেফিনেটলি আপনি যখন অন্য কোনো দেশের কথা চিন্তা করবেন, অন্য কোনো ইউনিভার্সিটির কথা চিন্তা করবেন, আপনি ভ্যালু ফর মানি অবশ্যই আপনারা কম্পেয়ার করবেন, এন্ড ইউকে কে আপনার হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে কনসিডার করবেন। এটা আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে। এন্ড ইয়েস, ফাইনালি আমরা শেষ করতে পেরেছি। এখন আমরা আপনাদের কোয়েশ্চেন আনসার নিয়ে কথা বলবো। সো রাশেদ ভাই, ওভার টু ইউ।